আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদের সাথে আছি ফারজানা তানি। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন। পাশাপাশি বিচার প্রশাসনের শৃঙ্খলা ফেরাতেও দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন তিনি। সকাল 10টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে এই সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি প্রধান বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণ সহ নানা বিষয়ে আলোচনা করবেন। দেশের সব বিচারককে অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে গত 3 সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় একটি আদেশ জারি করে। আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হামলার ঘটনায় শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর আদাবর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে র্যাব সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। তার বিরুদ্ধে ভাঙচুর, হত্যা চেষ্টা, চাঁদা দাবি ও অগ্নিসংযোগের মামলা রয়েছে। 2015 সালের 20 এপ্রিল বিএনপি চেয়ারপারসন ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলায় আসামিও মোশাররফ। তাকে থানায় সোপর্দ করে আদালতে তোলার কথা রয়েছে। হত্যাকাণ্ডের প্রায় এক যুগ পর মামলা করেছেন নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানীর স্ত্রী শাহনাজ বেগম। মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর সহ 41 জনকে আসামি করা হয়েছে। এবার ন্যায় বিচার পাওয়ার আশায় বুক বাঁধছেন রব্বানীর পরিবারের সদস্যরা। নীলফামারী থেকে হাসান রাব্বির পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। 2013 সালের 14 ডিসেম্বর নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানীর বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা ধ্বংসযজ্ঞ চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করে রব্বানীর বাড়িতে। এর এক মাস পর 15 জানুয়ারি র্যাব রব্বানীকে ধরে নিয়ে যাওয়ার 3 দিন পর রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় রামগঞ্জ বাজারে হামলা চালিয়ে বিএনপি ও জামায়াত সমর্থিতদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে গুড়িয়ে দেয়া হয়। সে সময় আতিক, মহিদুল সহ অন্তত 5 জন নিহত হয়। অনেককে ধরে এনে নির্মম নির্যাতন সহ হয়রানিমূলক মামলায় অন্তত 500 জনকে ফাঁসানো হয়। এরপর থেকে নূর বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে রব্বানীর পরিবার সহ বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। আসাদুজ্জামান নূর এবং পুলিশ বাহিনী, তার ক্যাডার বাহিনী উপস্থিত থাকাকালীন এই বাড়িটার উপরে হামলা করছে। বাড়িঘর ভাঙচুর, লুটপাট, একবারে আমলিগের ছেলেবেলে যে যেটা পাইছে সেটাই নিয়ে যাচ্ছে। নূর বাহিনীর অত্যাচারের কথা তুলে ধরে নির্মম হত্যাকাণ্ডের বিচার চাইলেন রব্বানীর পরিবারের সদস্য ও স্বজনরা। আমার বাড়িতে আসার উদ্দেশ্য ছিল আমার স্বামীকে হত্যা করার, তখন কোনো মামলা আমাদের নেয় নেই, উল্টো হুমকি ধামকি দিচ্ছে যে মামলা করতে আসলে তোমাদেরকে সারা জীবনের জন্য শেষ করে দেব। আমার আব্বু তো শুধু বিএনপি করতো, এর থেকে তো বেশি কিছু দোষ ছিল না। আব্বুকে যখন মারা হয়েছে তখন আমি অনেক ছোট ছিলাম, আব্বুর চিহ্ন ওটা কি সেটা বুঝতে পাইনি। যারা আমার ছেলের যে নির্যাতন করে মারছে সেই বিচারটা আমরা ঠিকভাবে পাই, তাদেরকে ফাঁসি দিতে চাই। সকল অন্যায় ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের কথা বললেন এ জেলা বিএনপি নেতা। 200 থেকে 300 জন ছিল ওই সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। রব্বানীর স্ত্রী 41 জন আসামি করেছে, যারা গেছে নীলফামারী থেকে যে সেখানে তারা সন্ত্রাস করেছে। গত 15 সেপ্টেম্বর নীলফামারী সদর আমলি আদালতে মামলা দায়ের করা হয়। ওই দিনই ঢাকায় আরেকটি হত্যা মামলায় আটক করা হয় আসাদুজ্জামান নূরকে। রেজওয়ান শরীফ, আরটিভি। এখনও কোনো সহায়তা পায়নি যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত মাছ বিক্রেতা শাহিনুর বেগমের পরিবার। গত 22 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হন শাহিনুর। 1 মাস 9 দিন চিকিৎসাধীন থেকে মারা যান তিনি। মায়ের মাছ বিক্রির আয়ে চলত সংসার। গণ অভ্যুত্থানে মা হারালেও তাদের পাশে দাঁড়ায়নি কেউ, তাই নিশ্চয়তা না পেয়ে কোনো মামলাও করেনি পরিবারটি। এর বাদলের রিপোর্টে বিস্তারিত। আমার মার কাপড়ের দিকে তাকাইলে এখন খালি চোখ পানি, আমার মার কাপড় আজকে নাই। মা নেই, তা কোনোভাবেই মেনে নিতে পারছে না ছেলেমেয়েরা। তাই তো মায়ের জামা কাপড় বুকে জড়িয়ে বিলাপ সন্তানদের। মাছ বিক্রি করে সংসার চালাতেন শাহিনুর বেগম। কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না তিনি। তবুও পুলিশের বুলেট শাহিনুরের জীবন কেড়ে নেয় আর সন্তানদের করে এতিম। আমার অনেক আদর করছে ছোটবেলার থেকে,
আমি যা চাইছি আমার জীবনে তাই দিছে, কোনো সময় কোনো কিছুর অভাব আমার বুঝতে দেয়নি আমার মা, আজকে নাই। ছেলে আরিফ জানায় মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মাথায় গুলিবিদ্ধ হওয়ার কারণে আইসিইউ জরুরি ছিল, কিন্তু সেটি পাওয়া যায় 3 দিন পর। গুলিবিদ্ধ হওয়ার পরেই বুলেট বের করা সম্ভব হলে হয়তো মাকে বাঁচানো যেত, এমন আক্ষেপ সন্তানদের মাঝে। আইসিইউর ভিতরে 1 মাস 9 দিন ছিল, 1 মাস 9 দিন ছিল, তারপরে মারা গেছে 30 তারিখে মারা গেছে, সামনের মাসে 30 তারিখে মারা গেছে। মাথায় লাগিয়া ভিতরে মজকের পর্দাটা ফাইটে গেছে। সাথে সাথে যদি আইসিইউ পাইতো তাহলে মানে অন্য কিছু একটা হইতো। আইসিইউ ভালো চিকিৎসা পাই নাই আমরা, হ্যাঁ হেলামি করছে। আমার বোন ছিল তো ওই জায়গায় ঢাকা মেডিকেল আইসিইউতে, তো হ্যাঁ বলছে যে বড় ডাক্তার বলছে যে এই জায়গায় কোনো মানে এই ওষুধে তো ধরতেছে না। তো আমার বোনে বলতে যে এই ওষুধে যখন ধরতেছে না তাহলে আমাদের ভালো ওষুধ লেখা দেন, আমরা বাইরে থেকে ওষুধ দেন, কিনে না দিব, কারণ এটা দেওয়া নিষেধ। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর মায়ের চিকিৎসার খরচ বহন করে অন্তর্বর্তী সরকার। তবে এর আগেই মাকে বাঁচাতে ধার দেনা করতে হয় তাদের। মায়ের স্মৃতি মনে করে এখনো কান্নায় ভেঙে পড়েন সন্তানরা। আমি এই আন্দোলনে গিয়েছিলাম, যাওয়ার পরে আমার রাইতে আমি জিদ করে ভাত খাই নি, আমার আব্বা টাব্বা করে ভাত টাত খাওয়াইলো রাইতে। পরে আমার গলা ভাঙ গেছিল, ওই চিল্লাচিল্লি করছিলাম আন্দোলনে, আমার গলা টলা ভাঙ গেছে। আমি কই মা একটু চা করে দাও, শুয়ে ছিল। বাবা একটু চাটা নিয়ে খা, তুই বানায় খা। আমি কই না থাক মা, খামো না। ঘুমে তো উঠটা যায়, আমার চা বানাই দিয়ে খাওয়াইছি। আমি ওনার ছোটোবেলা আমার জীবনে কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। আমি জীবনে হাতে যা চাইছি আমার তাই দিছে। আমি কালকে কাজে গেছি, কালকে সকালে আমি অসুস্থ, আমার জ্বর, একলা ঘরের ভিতরে শুয়ে রয়েছি। 100 টাকার ওষুধ আনছি, ওই ওষুধ না খাইছি। দেখলে আমার ডাক্তার খানা নিল হইলে মাথা টাথা পানি ডাল হইলে, আর কেউ নেই, আমার মাথা আর কি পানি ডাল। সরকার বা বিত্তবান কেউ পাশে দাঁড়ালে আবার লেখাপড়া শুরু করতে চায় সন্তান হৃদয়। আমার দায় বরণ দেয়, ইনশাল্লাহ আমি লেখাপড়া করব। প্রতিবেশীরা জানান শাহিনুরের স্বামী অসুস্থ, থাকেন গ্রামের বাড়িতে। একমাত্র উপার্জনক্ষম মাকে হারিয়ে অসহায় পরিবারটি। সব নিয়ে গেছে গা, হাতে মোবাইলটা ছিল, লাশের লগে তখন দুম ছিল, লাশের মোবাইলটা ছিল। তারপরে ওরা সবাই গেছে অপারেশন করতে। খালা দুর্নবনে মেডিকেল থেকে আইসে। আমি কী হয়েছে? খালা 15,000 টাকা লাগবে অপারেশন করতে। খালা 15,000 টাকা করতে নিয়ে গেছে, খালা অপারেশন করছে। ওরা কীভাবে চলবো? ওর মা রিনটিন আছে, আর এইভাবেই চলতো। উচিত আসার উচিত। এই বাচ্চাদের সবসময় কান্দে, সারাক্ষণ কান্দি, আমি ডাক দোয়াই দেই। ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি পরিবারটির পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ দেখতে চান এলাকাবাসী। মনে করি যে তাদেরকে একটা ভালো অনুদান দেওয়া উচিত, যেন তাদের ফিউচার লাইফটা তাদেরকে ওটা দিয়ে নাস্টার করে খেতে পারে। আর বাদল, RTV, ঢাকা। এদিকে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও আন্দোলনে আহত শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ ভালো নেই। এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি অনেকে। আর্থিক সংকটে থেমে আছে কারো কারো চিকিৎসা। এতে দুশ্চিন্তায় দিন কাটছে স্বজনদের। সাভার থেকে জিয়াউর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। চকলেট বিক্রি করে যা পেতেন তা দিয়েই চলত হারুনের সংসার। কিন্তু গত 5 আগস্ট সরকার পতনের দিন সাভারে গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালের বিছানায় কাতরাতে কাতরাতে জানান, সেদিন শিক্ষার্থীদের ওপর গুলি করতে পুলিশকে তিনি নিষেধ করেছিলেন, কিন্তু পুলিশ উল্টো তাকেই গুলি করে দেয়। আমি 2 হাত উঁচা করে যে ওনাদেরকে বললাম কি আর গুলি চালায়েন না, এই ছেলেপেলেদেরকে আর হত্যা করেন না। এই বলাতে আমাকে প্রথমে বুকে গুলি করে ডাইরেক্ট শুট করে, পরে যাওয়ার পরে পায়ে 2টা গুলি করে। এরপরে আমাকে আর কিছু বলতে পারবো না। একই দিন বাইপালে গুলিবিদ্ধ হন গাড়ি চালক মানিক। মা হারা 2.5 বছরের মেয়েকে নিয়ে দুশ্চিন্তার শেষ নেই তার। ভালো, এখন মনে করেন দেশের জন্য ভালো হয়েছে। এখন আমরা চাই সবাই যে শান্তিতে থাকতে পারে, সবাই শান্তিতে করে ভাত খাইতে পারে। বৈষম্য বিরোধী আন্দোলনে সাভারের কলেজ শিক্ষার্থী নাজমুল, মাদ্রাসা ছাত্র আকাশ ও 8ম শ্রেণীর ছাত্র আলিফের মতো অনেকেই গুলিবিদ্ধ হন। তবে তাদের চিকিৎসা চলছে টানাপোড়েনে। আমি আকাশ, অন্তর্বর্তী সরকারের কাছে আমি এই পত্র দেই যে যারা গুলিবিদ্ধ হয়েছে তাদের পাশে যেন থাকে সে। নাজমুল হোসেন, আমি সাভার সরকারি কলেজের অনার্স 2nd ইয়ারের একজন ছাত্র। সরকার থেকে কেউ এখন আমাদের দেখতে আসেনি বা আমাদের কোনো সাহায্য সহযোগিতা করেনি। ঠিক আছে,
তো এটাই আমার একটা দাবি, সরকার থেকে জানি কেউ আসে এসে আমাদের পরিস্থিতিটা দেখে। গত 20 জুলাই গুলিবিদ্ধ হন সাভার বাজার বাস স্ট্যান্ডের কাঁচা বাজারের মুরগির দোকানের কর্মচারী তারেক। গুলিতে তার পায়ের হাড় ভেঙে গেছে। উন্নত চিকিৎসার অভাবে পঙ্গুত্বের শঙ্কা নিয়ে দিন কাটছে তার। দ্রুত মনে অপারেশনটা হয় নাই। 2 মাস আমি ঢাকা মেডিকেল ছিলাম, 2 মাস পর কিছুদিন পর আসলাম এই জায়গায়। কখনো আসতে পারি না আমি, ঠিক আছে, কিন্তু আরো দ্রুতভাবে অপারেশনটা হইলে আমি আসতে পারতাম, কিন্তু আমার বাপের তো এত সামর্থ্য নাই, টাকা পয়সা নাই। আহতদের সুচিকিৎসায় সরকার এগিয়ে আসবে এমনটাই চান স্বজনরা। সৈয়দ মাহমুদ, RTV। এ বিষয়ে আরো জানাতে সাভার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল রহমান জিয়া। জিয়া, আমরা আপনার প্রতিবেদনে দেখলাম বেশ অনেকগুলো মানুষ আহত অবস্থায় পড়ে আছে এবং আপনি যেটি বলছিলেন যে তাদের আসলে এখন চিকিৎসা ভার বহন করার মতো সাধ্য নেই এবং অনেকেই বেশ খারাপ অবস্থাতে আছেন, তারা নিম্ন আয়ের মানুষ। এবং একটু জানাবেন যে মানুষগুলো এই অবস্থায় আছেন তাদের চিকিৎসা কেমন চলছে এবং যেটি ওনারা বলছিলেন যে সরকারের পক্ষ থেকে সেরকম কোনো সহায়তা দেওয়া হয়নি, এ ব্যাপারে কর্তৃপক্ষের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? আমি এই মুহূর্তে আছি আমি সাভার এনাম মেডিকেল কলেজ। সেখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনেই একজন গুলিবিদ্ধ অসুস্থ, সে শুয়ে আছে। তো এরকম অনেক পেশেন্টই আছেন সাভারের বিভিন্ন হাসপাতালে এবং বাসা, যাদের চিকিৎসা চলছে। আমরা যেটি জেনেছি যে সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে যেটি জেনেছি যে সাভারের যে ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনে 36 জন নিহত হয়েছে এবং এছাড়া 4 থেকে 500 আহতের কথা তিনি জানিয়েছেন, যে এদের বেশিরভাগই গুলিবিদ্ধ বা মারধরের শিকার। তো আমরা যেটি দেখেছি যে এদের বেশিরভাগ পরিবারের কাছের সাথে আমরা কথা বলেছি, এরা যেটি বলেছে যে এদের চিকিৎসা ব্যবস্থা এবং তাদের পরবর্তী যে অবস্থা, সে অবস্থা নিয়ে তারা শঙ্কিত। তারা যেটি বলতে চাচ্ছে যে চিকিৎসা ব্যবস্থা কিছু কিছু আমরা দেখেছি যে এনাম মেডিকেল কলেজে যারা ভর্তি রয়েছেন তাদের চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ সহযোগিতা করছেন, তবে যারা বাসায় বা অন্য কোথাও চিকিৎসা নিচ্ছেন সেক্ষেত্রে তাদেরকে চিকিৎসার ব্যয়ভার বহন করতে হিমশিম খেতে হচ্ছে। তারা যেটি বারবার বলছেন যে চিকিৎসার যে ব্যাপারটি সেটি ব্যয়ভার বহন করতে তারা হিমশিম খাচ্ছেন। পাশাপাশি এই যে কোমলমতি শিশুরা, কোমলমতি সন্তানরা যারা কিনা সেই ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছেন, তাদের ভবিষ্যৎ নিয়েও তারা শঙ্কিত। তো আমরা যদি একটু সরাসরি কথা বলি, একজন সাভার কলেজের একজন শিক্ষার্থী, তিনি আসলে কেমন আছেন, কি চাচ্ছেন? জি, এখানে খুব ভালো আছি। এনাম মেডিকেল আমাদের খুব ভালো ট্রিটমেন্ট দিচ্ছে, কিন্তু আমার একটা দাবি যে সরকার থেকে যেন আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে একটা পুনর্বাসন দিকে লক্ষ্য দেয়। কারণ আমরা তো এখন আগের লাইফে ফিরে যেতে পারবো না, এখন তো পঙ্গুত্ব লাইফ। তো আমরা যেন একটা সরকারি চাকরি পাই, সেদিকে একটু সরকার জানি খেয়াল। তা নিয়ে আপনি শুনছিলেন যে একজন শিক্ষার্থী তার কথা জানাচ্ছিলেন। তো ওনারা যেটি বলতে চাচ্ছেন যে সরকার যেন তাদের ব্যাপারে উদ্বিগ্ন। যদিও আমরা যেটি দেখেছি যে বিভিন্ন দলীয়ভাবে এদেরকে সহযোগিতা করা হচ্ছে এবং আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে এবং আমরা আরেকটি যেটি জেনেছি যে তাদের এই যে আহত এবং যে নিহত, এই নিহতর যে তথ্যগুলো সেগুলো হাসপাতাল সূত্র সেগুলো নিচ্ছেন এবং সেগুলোকে তারা মন্ত্রণালয়ে পাঠাচ্ছেন, যাতে করে আগামী দিনে তারা কোনো সহযোগিতা যদি বর্তমান সরকার সে ব্যবস্থা করেন সেটি যদি তারা পান, সে অবস্থাতেই হাসপাতাল সূত্র, বিশেষ করে সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা যেটি জেনেছি যে মন্ত্রণালয় তাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং তাদেরকে সে তথ্য তাদেরকে মন্ত্রণালয়ে পাঠাতে বলেছেন। তো আগামী দিনে হয়তো বা এদের পাশে অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়াবে, সে প্রত্যাশাই করছেন আহত এবং নিহতের পরিবাররা। তো তা নিয়ে এই ছিল এখান থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। বছরের পর বছর আশ্রিত না থেকে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার চেষ্টা করা জরুরি, এমনটি মনে করেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মোরশেদ। বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিচ্ছে, তবে মিয়ানমার পরিস্থিতি স্বাভাবিক করে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন বলে অভিমত বিশ্লেষকদের। শাকিলা করিম জানাচ্ছেন বিস্তারিত। কক্সবাজারের উখিয়া টেকনাফে এসব ক্যাম্পে অবস্থান 12 লাখের বেশি রোহিঙ্গার, যারা নিজ দেশ মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে আশ্রয় নেন বাংলাদেশে। এখনও মাঝে মাঝে বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গা ঢল নামে।
এসব রোহিঙ্গারা এখন বাংলাদেশের জন্য বড় বোঝা। প্রতিদিনই সহিংসতা, হত্যা, খুন সহ নানা অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গা নারী পুরুষ। কয়েক বছর ধরে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা সমঝোতা হলেও কার্যকর উদ্যোগ নেই। তবে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দিতে নারাজ অন্তর্বর্তী সরকারও। প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক ইস্যু দীর্ঘকাল বয়ে বেড়ানো সম্ভব নয়। আশ্রয় নেওয়ার শুরু থেকেই রোহিঙ্গাদের প্রতি ইতিবাচক মনোভাব ছিল বাংলাদেশের। তবে অন্যের ঘাড়ে না থেকে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার চেষ্টা করা উচিত বলে মনে করেন এই উপদেষ্টা। আমরা চাই কিন্তু ওরাও যেন তাদের জায়গায় গিয়ে তারা লড়াই করে তাদের জায়গাটা দখল করে নেয়, তেমনি আমাদের একটি ডিপ্লোমেসিও থাকবে যাতে করে ওই জায়গাটায় তাদেরকে আমরা ফিরিয়ে দিতে পারি। এটা নিয়ে ভাবনা চলছে এবং এটা নিয়ে আরও অনেক স্পেসিফিক পলিসি অ্যানাউন্সমেন্টস অদূরেই হবে। মিয়ানমারে অভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠা এবং রোহিঙ্গাদের ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়ার কথা জানান এই শিক্ষক। মায়ানমারকে স্থিতিশীলতার মধ্যে ফিরিয়ে আনতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটা বোঝাপড়ার দরকার আছে, যেমন চীনের সাথেও বাংলাদেশের একটা বোঝাপড়ার সম্পর্ক আছে। কিভাবে আসলে মায়ানমারকে স্থিতিশীল করা যায়, রিপ্যাট্রিয়েশন এবং থার্ড পার্টি রিসেটেলমেন্টের দিকে যাওয়া যায়, সেগুলিতে মনোযোগ দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আবার কেউ কেউ আরাকান আর্মির সঙ্গে আলোচনার তাগিদ দেন, যদিও একে অযৌক্তিক মনে করেন ভূ রাজনীতি বিশ্লেষক আমিনুল করিম। বলেন, বাংলাদেশের সম্পর্ক মিয়ানমারের সঙ্গে আরাকান আর্মির সঙ্গে নয়। ডিপ্লোম্যাটিক্যালি পসিবল না, বিকজ এটা তো নন স্টেট অ্যাক্টর। আমাদের তো ডিপ্লোম্যাটিক রিলেশন আছে মায়ানমার গভর্নমেন্টের সাথে। এটা ওই চায়নার মাধ্যমে আমাদেরকে যেতে হবে, উই হ্যাভ নো চয়েস। আবার আমেরিকার মাধ্যমে আমাদের যেতে হবে, ইন্ডিয়ার মাধ্যমে আমাদের যেতে হবে। আরাকান আর্মি যদি এখানে একটা স্টেট করতে হতো, তাদের সাথে আমরা যোগাযোগ করতে হবে। এখনই আমাদের ট্র্যাক টু লেভেলে বা ইনফর্মালি আরাকান আর্মির সাথে আমাদের যোগাযোগ রাখতে হবে, বাট ফর্মালি সম্ভব না। এটা দ্যাটস নট পসিবল, নট ফিজিবল। এটা তো ইউএন অ্যাকসেপ্ট করবে না, আমেরিকা অ্যাকসেপ্ট করবে না। রোহিঙ্গাদের মৌলিক অধিকার নিশ্চিতে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান এই বিশ্লেষক। টাইম উইল কাম যখন একটা কনফেডারেশন হয়তো হয়ে যাবে। শাকিরা করিম, RTV, ঢাকা। অন্যান্য বছরগুলিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার 2 সিটি কর্পোরেশনের ব্যাপক কর্মতৎপরতা দেখা যায়, তবু প্রতি বছরই ভয়ঙ্কর রূপ দেখিয়েছে ডেঙ্গু। তবে চলতি বছরের পরিস্থিতি অন্যান্য বছরের তুলনায় পুরোপুরি ব্যতিক্রম। অভিভাবক শূন্য সিটি কর্পোরেশনে মেয়র কাউন্সিলরদের অনুপস্থিতিতে এবছর ডেঙ্গু নিয়ে আগের চেয়েও বেশি আতঙ্কিত নগরবাসী। গত 24 ঘন্টায় 299 জন রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে মৃত্যুবরণ করেছেন আরও 2 জন। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও ডেঙ্গুর প্রকোপ রয়েছে। ডেঙ্গু পরিস্থিতি জানাতে রাজধানীর মহাখালীর ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। ফারাবি, আপনি যে হাসপাতালে রয়েছেন, এখানে কতজন রোগী ভর্তি রয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে এবং কোন এলাকার রোগীরা বেশি আসছেন? তানি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে গত অন্যান্য বছরগুলোতে যেভাবে সিটি কর্পোরেশন কাজ করেছে সেভাবে কিন্তু এবছর কাজ করা সম্ভব হয়নি। কারণ আমরা দেখেছি একটা খুব সংকটকালীন সময়ে আমাদেরকে অতিক্রম করে আসতে হয়েছে, যার ফলে কিন্তু স্থানীয় সরকার যে ব্যবস্থা সেটা অনেকটা ভেঙে পড়েছে। বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশনের কাউন্সিলররা অনুপস্থিত, কোথাও কেউ পালিয়ে গেছেন, কেউ এখনো কাজে যোগ দেননি, এরকম একটা অবস্থার মধ্যে রয়েছে। অন্যদিকে সিটি কর্পোরেশনের যে মেয়র রয়েছে তাকেও কিন্তু অপসারণ করা হয়েছে এবং সেখানে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ফলে সিটি কর্পোরেশন অনেকটাই অভিভাবক শূন্য হয়ে পড়েছে। এটা একটা কারণ ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহতার দিকে জায়গা দেওয়ার জন্য। অন্যদিকে আরেকটি বিষয় হচ্ছে যে প্রতি বছর যেই সময়টাতে আমরা ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখতে পাই, এই বছর কিন্তু সেই সময়টা একটু পাল্টেছে। অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু এই বছর স্বাভাবিক সময়ের তুলনায় অন্যান্য সিজনে, যে অন্যান্য বছরগুলোতে যেই সিজনে বৃষ্টিপাত হয়, এই বছর একটু বিলম্বে হয়েছে। ফলে ডেঙ্গুটাও কিন্তু একটু বিলম্বে আমরা দেখতে পাচ্ছি। আমরা গত মাসের শুরু থেকে আসলে দেখতে পাচ্ছি যে আগস্টের শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু করে ডেঙ্গু রোগী বাড়ছে। তবে এই মাসে এসে এটা আরও বড় আকার ধারণ করেছে। গতকাল 3 জন মারা গেছে, এর আগের দিন 6 জন মারা গেছে, আজকেও কিন্তু 2 জন মারা গেছে। তো আজকে বলতে হচ্ছে যে সর্বশেষ প্রকাশিত যে বিজ্ঞপ্তি রয়েছে সেটির কথা বলছি।
তো এই নিয়ে কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ছে কমছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এখন পর্যন্ত বিশেষজ্ঞরা বলছেন যে ডেঙ্গু পরিস্থিতি কিন্তু আরও খারাপের দিকে যেতে পারে। তবে এর মধ্যেও একটা সুসংবাদ রয়েছে যে বিশেষজ্ঞরা, আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে এবছর আক্রান্তের সংখ্যাটা যেভাবে আমাদেরকে আতঙ্কিত করছে, ঠিক সেভাবে এই বছর যারা আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু ক্লাসিক্যাল ডেঙ্গু তথা কম ঝুঁকিপূর্ণ যে ডেঙ্গু রোগী সেটাতে আক্রান্ত হচ্ছেন, যার ফলে কিন্তু মৃত্যুর সংখ্যাটা এবছর আমরা যে আশঙ্কা রয়েছে সেই আশঙ্কার তুলনায় কম এবং রোগীরা কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। আমি এখন ডিএনসিসি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে রয়েছি। এখানে কিন্তু যেই কজন রোগী আমি আজকে এসে দেখতে পেয়েছি, গতকাল কিন্তু তারা ছিলেন না, অর্থাৎ গতকাল কিন্তু অনেকেই এখানে ছিলেন যারা কিন্তু সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছেন এবং আজকে যারা রয়েছেন তারা কিন্তু নতুন করে ভর্তি হয়েছেন। এর মধ্যেও আবার কাউকে আইসিইউতেও কাউকে যেতে হয়েছে, কারো অবস্থা কিন্তু একটু খারাপ ছিল। তবে এখন পর্যন্ত আমরা এখান থেকে জানতে পারিনি আসলে কতজন রোগী এখানে ভর্তি রয়েছে, এখন পর্যন্ত সেই তথ্যটা আমাদেরকে দেওয়া হয়নি, কিছুক্ষণ পরে হয়তো আমাদেরকে জানানো হবে। জি, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আরো কিছু তথ্য জানবো আপনার কাছ থেকে। অর্ধেক শুল্কে ও আগের চেয়ে কম দামে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হলেও দেশে কমছে না পেঁয়াজের দর, বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। দেশি পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকায়, আর ভারতীয় পেঁয়াজ 90 থেকে 105 টাকা। এদিকে প্রায় একই ঘটনা ঘটছে ইলিশের ক্ষেত্রে। চলতি মৌসুমে ভারতে বন্ধ রয়েছে ইলিশের রপ্তানি, তারপরেও বাজারে নেই এর কোনো প্রভাব। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1700 টাকায়। হাসিনা সরকার পতনের পর হুহু করে কমে যাওয়া সবজিও উত্তাপ ছড়াচ্ছে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 টাকার উপরে। দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান সাধারণ ক্রেতারা। দর্শক, রাজধানীর কারণ বাজারে রয়েছেন সহকর্মী সেলিম মালিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সেলিম, পেঁয়াজের দাম না কমার কারণ হিসেবে কোনো তথ্য পেয়েছেন কিনা এবং নিত্যপণ্যের সার্বিক বাজার পরিস্থিতি কেমন দেখছেন? তানি, আমি যদি ভারতীয় পেঁয়াজের বিষয়টা আগে আমি আপনাকে দেখা করি, সেটা হলো যে এই মুহূর্তে কিন্তু ভারতে কিন্তু ভরপুর পেঁয়াজ রয়েছে এবং এই পেঁয়াজে কিন্তু ভারত এই মুহূর্তে শুল্ক ছাড় দিচ্ছে, কারণ ভারত কিন্তু বিশ্বে সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি করে যেসব দেশ সেগুলোর মধ্যে ভারত একটি, এবং সেই ভরপুর পেঁয়াজের কারণে এই মুহূর্তে ভারত শুল্ক কিন্তু অর্ধেকে নামিয়ে এনেছে। যেখানে শুল্ক ছিল আসলে 40%, সেটি 20% নামিয়ে এনেছে এবং পেঁয়াজ রপ্তানি, তাদের দেশের রপ্তানি আরও বাড়ানোর জন্য কিন্তু পেঁয়াজের দামও কিন্তু তারা কমেছে। গত কয়েকদিন আগেও যেখানে ভারতীয় পেঁয়াজের দর ছিল মেট্রিক টনে $550, সেটি কিন্তু $405 নামিয়ে নিয়ে এসছে এবং এই সুযোগটা কিন্তু বাংলাদেশের নিচ্ছে এই মুহূর্তে, কারণ গত মঙ্গলবার থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কম দামে আমদানি শুরু হয়েছে এবং এর মধ্যে কিন্তু প্রায় 1000 মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ চলে এসছে, কিন্তু বাজারে কিন্তু এর কোনো প্রভাব আমরা খুব বেশি একটা দেখছি না। গত কয়েকদিন তো একদমই কমই নেই, তবে গতকাল থেকে আজকে পর্যন্ত 2 থেকে 3 টাকা মতো কমেছে এবং গতকালও কিন্তু ভারতীয় পেঁয়াজ এই পাইকারি বাজারে, আমি রয়েছি কারণ বাজারে পাইকারি বাজারে পেঁয়াজের, সেখানে কিন্তু এখানে ব্যবসায়ীরা যেটা বলছেন যে গতকালও কিন্তু 103 থেকে 4 টাকা পর্যন্ত কিন্তু তারা ভারতীয় পেঁয়াজ বিক্রি করেছে এবং আজকে কিন্তু 2 থেকে 3 টাকা কমিয়ে 102 থেকে 3 টাকা বা 100 টাকার মধ্যে তারা বিক্রি করার চেষ্টা করছেন এবং এই ক্ষেত্রে কিন্তু দেশি পেঁয়াজের যে প্রভাবটা সেটাও কিন্তু খুব বেশি একটা পড়ছে না। দেশি পেঁয়াজের যেটা বিক্রি হতো গতকালও, যেটা বিক্রি হচ্ছে 105 টাকা কেজি দরে অর্থাৎ পাইকারি বাজারে, সেটি কিন্তু 103 থেকে 4 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ বাজারে কিন্তু ওই যে ভারতীয় পেঁয়াজের যে রপ্তানি বা দেশি পেঁয়াজের যে সরবরাহ, সেটি কিন্তু কোনো ধরনের দামে কোনো প্রভাব ফেলতে পারছে না। কিন্তু আমরা কিন্তু গত বছর বা আগের বছর কিন্তু দেখতে পেয়েছি যে এই সময় কিন্তু পেঁয়াজের দর কিন্তু অনেক কম থাকে, 60 থেকে 70 টাকার মধ্যেই কিন্তু পেঁয়াজ থাকে, সেটি কিন্তু। ধন্যবাদ আপনাকে। জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদ। গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কার জনগণ প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন আজ। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। এর পরপরই শুরু হবে ভোট গণনা। আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যেতে পারে আগামীকাল রোববার। নেতা বাছাইয়ের সুযোগের পাশাপাশি এই নির্বাচনকে দেশটির ভবিষ্যৎ অর্থনৈতিক সংস্কারের নির্ধারক হিসেবেও দেখা হচ্ছে। প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। গোতাবায়া রাজাপাকসে দেশ ছাড়ার পর পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পান। শক্ত অবস্থানে থাকা প্রার্থীদের মধ্যে আছেন বিরোধী দল এসজেপি নেতা সাজিদ প্রেমাদাসা, ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুরা কুমার দিসানায়েক। রাজাপাকসের পরিবারের থেকে প্রার্থী হয়েছেন নমল রাজাপাকসে। সকালের সংবাদ এই পর্যন্তই। শেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।